2023 এই সাবরুম থেকে জিতেন চৌধুরী যখন ইলেকশন জিতে আসে তখন মহারাজ প্রদ্যোৎ কিশোর মানিকের আশীর্বাদ নিয়ে ওনাকে এমএলএ হতে হয়। আর উনি বলেন যে ওখানে যে মহারাজ প্রদ্যোৎ কিশোর মানিকের বোন, আমার বোন কৃতি দেবী দেববর্মা যে প্রার্থী হয়েছেন, উনি ঘুরে বেড়াচ্ছেন। কি বলছেন? উনি বলছেন যে উনি তো বাইরে থেকে আইছে, উনি বাইরের লোক। জিতেন বাবু, কৃতি দেববর্মা বাইরের লোক, আমরা ভারতবাসী, আমরা গামারিয়ার লোক, আমরা চন্দ্রপুরের লোক, আমরা ত্রিপুরার লোক। আমরা জানি আমাদের মেয়েদের বিয়ে হলে শ্বশুর বাড়ি যায় না। মেয়ের বিয়ে হলে কোথায় যায়? মেয়ের বিয়ে হলে কোথায় যায়? শ্বশুর বাড়ি যায় তো? যায় না। জিতেন বাবুকে শ্বশুর বাড়ি গেলে বলে আরেক দেশে গেছে। আর যখন মেয়ে বাপের বাড়ি আসে তখন তাকে সবচেয়ে বেশি আদর করতে হয়, করতে হয় না? যখন মেয়ে শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়িতে আসে, পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন তাকে ভালোবাসে, তাকে আদর সম্মান করে। জিতেন বাবু বলছে কৃতি দেববর্মা তো বাইরে থেকে এসছে। জিতেন বাবু, কৃতি দেববর্মা ত্রিপুরার মেয়ে, মহারাজ কিরিট বিক্রমের মেয়ে, মহারাজ প্রদ্যোৎ কিশোরের বোন, আমার বোন, ত্রিপুরাবাসীর বোন। ত্রিপুরা তো আপনার বাপের বাড়ি, উনি ওনার বাপের বাড়িতে এসেছেন। জিতেন চৌধুরী, আমি আপনাকে বলতে চাই আপনার পার্টি বিদেশি, আপনার পার্টি বাইরে থেকে এসছে, কমিউনিস্ট পার্টি। আপনি বাইরে থেকে এসেছেন, কারণ কি কমিউনিস্ট পার্টি ভারতীয় পার্টি না, কমিউনিস্ট পার্টি বিদেশ থেকে আসছে। এখন মানিক সরকারের সংবিধান, বাবা কত ভালোবাসা সংবিধান। এখন একটা কাজ করে সাংবাদিক বন্ধুরা, বি.আর. আম্বেদকরের একটা বই তিনি দান করে তোমরা। এখন ওনার সংবিধান মনে পড়েছে, ভারত মনে পড়েছে, ভারত মাতা মনে পড়েছে, রাষ্ট্র মনে পড়েছে। সিপিএম এবং রাষ্ট্র, সিপিএম এবং সংবিধান। এই ত্রিপুরা রাজ্যে বিপ্লব দেব আসার আগে, ভারতীয় জনতা পার্টি সরকার আসার আগে কমিউনিস্ট পার্টিরা নিজেদের পার্টি বেশে কোনোদিনের 26শে জানুয়ারি, 23শে জানুয়ারি এবং 15 আগস্টে ন্যাশনাল ফ্ল্যাগ উঠাতো না, জাতীয় পতাকা কমিউনিস্টরা উঠাতো না। মেরে মিত্র, এই কমিউনিস্টরা গান্ধীর জন্ম জয়ন্তী 2 অক্টোবর পার্টি বেশে পালন করতো না। এই কমিউনিস্টরা স্বামী বিবেকানন্দ জয়ন্তী পালন করতো না। এই কমিউনিস্টরা মহারাজা বীর বিক্রম কিশোর মানিকের জন্ম জয়ন্তী পালন করে না। এখন মানিক সরকার হয়ে গেছে বিপ্লব দেবের থেকে বড় রাষ্ট্রবাদী। কি অবস্থা! মানিক সরকার বিপ্লব দেবের থেকে বড় রাষ্ট্রবাদী। আমি তো বলবো মানিক বাবুকে তাড়াতাড়ি নাগপুরে লয়ে যান, সৎসঙ্গ চালক দিলেন, প্রণাম করুন, প্রাণ প্রজেক্টের বলুন, সংসদ একটা পাওয়া গেছে, 3rd ইয়ার ট্রেন লয়ে যান, রাষ্ট্রপ্রেমিক পাওয়া গেছে, বলেন বলুন রাষ্ট্রপ্রেমিক, সংবিধান প্রেমিক। কোথায় ছিলেন 25 বছর? কোথায় ছিল আপনার সংবিধান? মুখ্যমন্ত্রী হওয়ার পর আপনার রুমে আমি গিয়েছিলাম, আপনি যে মুখ্যমন্ত্রী যেই রুমে বসতেন মেরে মিত্র, সেই রুমের মধ্যে ভারতের জাতীয় পতাকা ছিল না, সেই রুমের মধ্যে অশোক স্তম্ভ ছিল না। আমি মুখ্যমন্ত্রী হওয়ার পর ত্রিপুরার মুখ্যমন্ত্রীর মধ্যে অশোক স্তম্ভ জাতীয় যে চিহ্ন সেটা আমি এনেছি মেরে মিত্র। ভিতরে স্বাধীনতা আমাদের যে জাতীয় পতাকা সেটা বসানোর ব্যবস্থা বিপ্লব দেবকে করতে হয়েছে। এখন মানিক সরকার আমাকে সংবিধান শিখাবে, মানিক সরকার আমাকে অশোক স্তম্ভ শিখাবে। আরে মানিক বাবু, আপনি স্ট্যালিন, লেনিন, মাওসেতুং আরো কি জানি কারাগারে সিনিয়ররা জন্মদিন বানাইতো। আগে আগে দেখতে না রাস্তার মধ্যে যাইতেন লই, কার জন্মদিন? ঈদের জন্মদিন, কার এটা কি নিপেন চক্রবর্তীর জন্মদিন? না না, নিপেন চক্রবর্তীর জন্মদিন বানায় না। স্ট্যালিন কবে মরে গেছে তার জন্মদিন বানায়, লেনিনের জন্মদিন বানায়, মাওসেতুং এর জন্মদিন বানায়, পুরাতরা চুপ করতে এসে তার জন্মদিন বানায়। কিন্তু যদি বলতাম এখানে এমএলএ ছিল, মাধব শাহর জন্মদিন করো, না না কমরেড করা যেত না। আমি যদি বলি পবিত্র করার জন্মদিন করো, না না কমরেড করা যেত না। আমি যদি বলতাম তাদেরকে জ্যোতি বসুর জন্মদিন করো, না না কমরেড করা যেত না। কিন্তু বিদেশি তৈরা ধরে না ভারতের মধ্যে জন্মদিন পালন করে। এখন মানিক সরকার হয়ে গেছে সংবিধান প্রেমী, সংবিধান বাঁচানোর জন্য এখন তিনি কংগ্রেসে গেছেন। কত বড় সংবিধান বাঁচেন না। বি.আর. আম্বেদকর থাকলে আপনার লোকে রাখলে, ডক্টর বি.আর. আম্বেদকর থাকলে মানিক বাবু আপনারা লোকে রাখলে সংবিধান আপনি কিছু জ্ঞান দেন। আপনি এখন এসছেন সংবিধান বাঁচানোর জন্য, আপনি হাত চিহ্নিত করে দেবেন। 25 বছরের টানা মুখ্যমন্ত্রী, 25 বছরের টানা মুখ্যমন্ত্রী আপনি, 20 বছরের টানা মুখ্যমন্ত্রী আপনি, 25 বছরের টানা সরকার। আপনি একবারও আপনার মুখে সংবিধানের নাম শোনা যায় না, একবারও ভারতের নাম শোনা যায় না, একবারও রাষ্ট্রপ্রেমের কথা শোনা যায় না, একবারও ভারতের সেনাবাহিনীর কথা শোনা যায় না। আর এখন আপনি সংবিধান বাঁচানোর জন্য, ভারতকে বাঁচানোর জন্য আপনি
কংগ্রেসের হাত ধরতেন, যে হাত আপনি বলতেন এই কালো হাত ভেঙে দেব, ঘুরিয়ে দেব। হ্যাঁ, কমিউনিস্টরা বলতো নারী নির্যাতনকারী কংগ্রেসীরা হুঁশিয়ার। আশিস বাবুর শোনান না, একটু শোনেন না। আশিস বাবুর সঙ্গে বসে একবার বলেন নারী নির্যাতনকারী জোট সরকারের কংগ্রেসীরা হুঁশিয়ার। আর কংগ্রেসীদেরকে বলতো কমিউনিস্টরা কংগ্রেসের চামড়া তুলে নেব আমরা। এবার তুলা শিক্ষার্থ আমরা তুলো 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 আমরা তুলো। আরে ত্রিপুরাবাসী তোমাদের ম্যাজিক দেখছে, সার্কাস হয়ে গেছে সার্কাস। কেউ আর সার্কাসে যাবে না, ত্রিপুরার মানুষ এদেরকে দেখবে, টিকিট রাখবে না। যাও এদের ফটো দেখো, সার্কাসের মতো হয়ে গেছে মানিক বাবু। এই ত্রিপুরা রাজ্যের মানুষ মাফ করবে না আপনাদেরকে। এই ত্রিপুরার যতগুলি রাজনৈতিক খুন হয়েছে এরা তাদের পরিবারের লোক আপনাদের মাফ করবে না। আর এখন তো কি বলছে যে রাজনৈতিক খুনগুলি হয়েছে সেগুলি তো কার্যকর্তারা নিচে নিজেদের কারণে খুন হয়েছে, তাদের কারণে খুন হয়নি। তারা বলেনি খুন করার জন্য। মেরে মিত্র, এই সিপিএম যখন 94 এসেছিল এই তুলাকোনাতে সুভাষ ডনকে 150টা কুড়ালের কূপ দিয়ে মেরেছে, 150টা কুড়ালের কূপ দিয়ে মেরেছে। ভারতীয় জনতা পার্টি সরকার আসার পর 2018-তে কোন কমিউনিস্ট বলতে পারবে যে একটা পলিটিক্যাল ফর্ম ভারতীয় জনতা পার্টির কোন কার্যকর্তা কোন জায়গায় করেছে? বলতে পারবে মানিক সরকার, বলতে পারবে জিতেন সরকার, জিতেন চৌধুরী? আপনাদের যখন সরকার আসে, যতবার সরকার আসে ততবার মানুষের বাড়ি জ্বলতে হবে, যতবার সরকার আসে ততবার কংগ্রেসের মহিলাদেরকে বলাৎকার করতে হয়, যতবার সরকার আসে আপনাদের কুড়াল দিয়ে কুপিয়ে কুপিয়ে খুন করতে হয়। কিন্তু 2018-তে আমরা সরকার বানিয়েছি, 2023 বিধানসভা সরকার বানিয়েছি, কিন্তু ত্রিপুরাতে কোনো কমিউনিস্টকে আমরা খুন করিনি। মেরে মিত্র, মানিক বাবু, আপনারা স্বৈরাচারী ছিলেন, আপনারা সংবিধান বিরোধী ছিলেন, আপনারা বিদেশি মন সম্পন্ন ব্যক্তিত্ব ছিলেন। আর শেষকালে আমি আপনাকে টুনিটুচ্ছ করবো না, আপনাকে আমি এখনো শ্রদ্ধা করি, 4 বারের মুখ্যমন্ত্রী ছিলেন। আপনার শেষ দুবাই লাইছে জিতেন চৌধুরী আর আশিস শাহ বন্ধুরা। দুইখানে মাঝখানে দেখি মানিক সরকার বয়, এদিকে আশিস শাহ আর এদিকে বরণবাড়ির এইটা। ফটোটা দেখো না, কত সুন্দর ফটো। देखो फोटो याद करो, हमारा प्रोटेक्शन मानिक को एक फोटो के बारे में हम बोल रहे हैं, जो मिडिल में मानिक सरकार, इस तरफ बर्मनबाड़ी का वो आदमी नाम बोलने की इच्छा नहीं करा, और इस तरफ आशीष शाह। क्या फोटो है? इसी के लिए यहाँ त्रिपुरा में राजनीति करते थे, इसी के लिए मर्डर कराया था, इसी के लिए आशी का दंगा बनाया था, इसी के लिए एटीटी बनाया था, इसी के लिए एनएलएफटी बनाया था, इसी के लिए रेप करा था, इसी के लिए उजाल मदर बनाया था, इसी के लिए काकोली घोष को रेप करवाया था। जवाब है, जवाब আছে। ত্রিপুরার মানুষ এবার জবাব দেবে। আমি বিশ্বাস করি এবারের নির্বাচনে ত্রিপুরার মানুষ জবাব দেবে। নরেন্দ্র মোদী, প্রদ্যোৎ কিশোর মানিক, আইপিএফটি তিনও এক জায়গায় এসে গেছে। আর ত্রিপুরার মানুষ কংগ্রেস কমিউনিস্টকে জবাব দেওয়ার জন্য বসে আছে। তাই এই গাম্বিয়া থেকে আমি সমস্ত কার্যকর্তাদের কাছে নিবেদন করব, এবার ভোটিং কত করতে হবে? এবার ভোটিং 100% ভোটিং করতে হবে। কংগ্রেস কমিউনিস্টকে ত্রিপুরা থেকে উদ্ধার করতে হবে, প্রেতাত্মা বানিয়ে চীনে পাঠাতে হবে। আর সেই দিশাতে কেরালাতে কংগ্রেসের প্রার্থী রাহুল গান্ধী, সেখানে কমিউনিস্টের সরকার, কমিউনিস্টের প্রার্থী রাহুল গান্ধীর এগেইনস্টে কমিউনিস্ট রাহুল গান্ধীকে গালি দিচ্ছে, রাহুল গান্ধী কমিউনিস্টকে গালি দিচ্ছে। ত্রিপুরাতে এক দেশের মধ্যে মানিক বাবু দেশ কইছি না, আমি সংবিধান কেমনে বুঝবেন আপনি? আপনি কেরালা মনে করছেন এটা বুঝে আরেক দেশে, ত্রিপুরার আরেক দেশে। সংবিধান এটা একটা দেশ মানিক বাবু। কেরালাতে আপনারা কংগ্রেস কমিউনিস্ট লড়াই করছেন রাহুল গান্ধী দিলাম, আর এখানে কংগ্রেসের প্রেসিডেন্ট আশিস শাহকে পুরোলে আপনি বুঝতেছেন কি অবস্থা। মাথা খারাপ হয়ে গেছে, পাগল হয়ে গেছেন আপনারা। ত্রিপুরার মানুষ এত পাগল না, ত্রিপুরার মানুষ আপনাদেরকে চেনে নিয়েছে, ত্রিপুরার মানুষ আপনাদেরকে একটি ভোটও দেবে না মেরে মিত্র। ত্রিপুরার জন্য এই কমিউনিস্ট আর কংগ্রেসের কাল একটা অভিশাপ ছিল মেরে মিত্র। আজকে যদি নরেন্দ্র ভাই মোদী না আসতো ঘরে ঘরে 5 কিলো করে চাউল যেত না। আজকে যদি নরেন্দ্র ভাই মোদী না আসতো প্রধানমন্ত্রী সড়ক যোজনা রোড ত্রিপুরা গ্রামে গ্রামে হতো না। আজকে যদি নরেন্দ্র ভাই মোদী না হতো মহারাজা বীর বিক্রম ডিসেম্বরিকো ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হতো না। আজকে যদি নরেন্দ্র ভাই মোদী না হতো তাহলে করোনার টিকাকরণ হতো না। আজকে যদি নরেন্দ্র ভাই মোদী না হতো প্রধানমন্ত্রী আবাস যোজনা 4,10,000 ঘর ত্রিপুরা আসতো না। আজকে যদি নরেন্দ্র ভাই মোদী না হতো কিষাণ সম্মান নিধির মাধ্যমে 6,000 টাকা কৃষকদের কাছে আসতো না। আজকে যদি নরেন্দ্র ভাই মোদী না হতো তাহলে 33% রিজার্ভেশন মহিলার জন্য না হতো। আজকে যদি নরেন্দ্র ভাই মোদী না হতো তাহলে 3 তালাকের সমাপ্তি হতো না। আজকে যদি নরেন্দ্র ভাই মোদী না হতো
তাহলে সৌভাগ্য যোজনার মাধ্যমে বিজলির কানেকশন হতো না। আজকে যদি নরেন্দ্র ভাই মোদী না হতো, উজ্জ্বলা যোজনার মাধ্যমে গ্যাসের চুলা যেত না। আজকে যদি নরেন্দ্র ভাই মোদী না হতো, ন্যাশনাল হাই 9টা ত্রিপুরার মধ্যে হতো না। আজকে যদি নরেন্দ্র ভাই মোদী না হতো, সেকেন্ড পে স্কেল ত্রিপুরাতে আসতো না। আজকে যদি নরেন্দ্র ভাই না হতো, 25% দিয়ে ত্রিপুরাতে আসতো না। আজকে যদি নরেন্দ্র ভাই মোদী না হতো, 2000 টাকা করে ভাতা ত্রিপুরা রাজ্যে আসতো না। আজকে যদি নরেন্দ্র ভাই মোদী না হতো, ত্রিপুরার মানুষ স্বাধীন রূপে নিজের বাক স্বাধীনতা পেত না। মিত্র, তাই আমি বলি, এই যে কথাগুলি বললাম, এই কথাগুলি মনে রেখে মিত্র, একবার মোদীর কথা চিন্তা করুন। এমন একজন প্রধানমন্ত্রী আমরা পেয়েছি, অন্তিম জন থেকে উপরের ব্যক্তি পর্যন্ত এক দেশে জাতি জনজাতি সবার জন্য কাজ করা, সবার জন্য স্বাধীনতা দেওয়া, সবাইকে সমৃদ্ধি দেওয়া, এই পজিটিভিটি সাথ নরেন্দ্র ভাই মোদী পুরো দেশ ভর এক দিশাতে 140 কোটি পরিবারকে নিয়ে। আর মোদীর নারা কি? মোদীর এবার স্লোগান কি? এইবার ওই পেছনের তারা কয় না, এইবার কি সিপিএম পার করবা? বলো এইবার, সবাই হাত তুলে বলো এইবার, এইবার, এইবার नरेंद्र भाई मोदी की, नरेंद्र भाई मोदी की, भारतीय जनता पार्टी की, महाराज प्रद्युम्न किशोर मानिका की, डॉक्टर मानिक शाह की, जेपी नड्डा की, आतिकू अभिषेक देवराय की, अभिषेक देवराय की। धन्यवाद। অসংখ্য ধন্যবাদ। পরিবার আলোচনা করে পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের ভারতীয় জনতা পার্টি মনোনীত